নমস্কার দর্শকরা, বেঙ্গল নিউজ ক্লাব থেকে আমি দীপান্বিতা এবং যে বিষয়ে আজকে আমরা যাব, আমাদের সঙ্গে আজকে আছেন আরএসএস এর বিচারক দেবাশিস চৌধুরী। দেবাশিস বাবু নমস্কার। আজকে যে প্রসঙ্গটাই যাব, আরজি কর নিয়ে লাগাতার যে ঘটনা আমরা এক মাস ধরে দেখছি, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকেই দাবি তুলছেন রাষ্ট্রপতি শাসন। এর আগেও বিভিন্ন ঘটনায় রাজ্য থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে, সাধারণ মানুষও কিছুটা তুলেছে এবং রাজনৈতিক দল, বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক দল, তারা এই দাবি তুলেছে। এবং আরজি কর নিয়েও কিন্তু রাষ্ট্রপতি শাসনের জন্য যাতে করা হয় সেই নিয়ে বারবার দাবি তোলা হচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে আরএসএস এর তরফ থেকে একটি বৈঠক হয় অন্য রাজ্যে, কেরালাতে, এবং সেখানে বলা হয়েছিল যে এইভাবে গণতন্ত্রকে আঘাত করা হবে যদি কোনো ম্যান্ডেট নেওয়া সরকার ওইভাবে ফেলা যায় না। রাষ্ট্রপতি শাসন করে তার কিছু পদ্ধতি থাকে এবং গণতন্ত্র পদ্ধতিতে লড়াই করতে হবে, কারণ আমাদের গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। কিন্তু সম্প্রতি আরেকটি বৈঠক হয় আরএসএস এর কলকাতায়। তো সেখানে কিন্তু সেই বৈঠকে নির্দিষ্টভাবে কেন্দ্রের ওপরে ছেড়ে দিল পুরোপুরি সংঘ, এবং তাদের বক্তব্য, কেন্দ্র যদি চায় কোনো সিদ্ধান্ত নিতে, কারণ যে পরিস্থিতি বাংলায় চলছে, যে নৈরাজ্য বা যে অরাজক পরিস্থিতি চলছে, সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্র যদি চায় কোনো পদক্ষেপ নিতে বা কোনো সিদ্ধান্ত নিলে সংঘ সম্মতি করবে, মানে সংঘ সেখান থেকে কিছুটা ছাড়পত্র দিল। কি বলবেন? দেখুন, এখানে দুটো কথা, মানে এমনি আপাত দৃষ্টিতে দুটো আলাদা মনে হতে পারে, কিন্তু যদি আমরা একটুখানি বিবেচনা করি, দুটো কথার মানে কিন্তু একই। দুটো কথার মানে একই, কেননা ভারতবর্ষের যে পরিকাঠামো আছে সেটা হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচারের যে অবধারণা, এবং তার মধ্যে দিয়ে যেই শাসন ব্যবস্থা বা প্রশাসকীয় যে ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে, সেটার মূল চালিকা শক্তি হচ্ছে ভারতের সংবিধান। আর ভারতের সংবিধান সম্পূর্ণভাবে একটা প্রজাতন্ত্র, একটা গণতন্ত্র। সংবিধান একটা গণতন্ত্র, এখানে মানুষের শাসন হচ্ছে শেষ কথা। মানুষই এই দেশের যে সভরেনিটি, মানে তার যে সার্বভৌমতা, সেটা মানুষের কাছে, জনগণের কাছে, এবং সংবিধান সেই অধিকারগুলো দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের দ্বারা গঠিত সরকার, এটা যেরকম সংবিধান দিয়েছে, সংবিধানের মধ্যে দিয়ে এসছে, একইভাবে মানুষের যদি গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব হয়, মানুষের সার্বভৌমতা এবং মানুষের যে শাসন, মানে জনতার যে শাসন, গণতন্ত্র, জনতার যে শাসন, সেটা যদি কেউ লুটিয়ে নেয়, জনতার শাসন যদি কোনোভাবে যদি সেটাকে যদি কেউ অপহরণ করে, তার যদি হরণ হয়, সেই জায়গায় সংবিধান রক্ষা করার জন্যে এই সংবিধানের মধ্যেই রাষ্ট্রপতির শাসনের প্রাবধান ওই সংবিধানেই আছে। এই একই সংবিধানের মধ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলা আছে, আর এই সংবিধানের মধ্যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলা আছে, বহু রাজ্য কাঠামোর কথা বলা আছে। এই একই সংবিধানের মধ্যে ভোটাধিকার এবং ভোটের দ্বারা তৈরি সরকার এবং সেই সরকারের পবিত্রতা, সেটাও বলা আছে। তিনটে কথা একই সংবিধানে বলা আছে। সেই জন্যে পরম পূজনীয় মোহন বাবু যেটা বলেছেন, বা আগের কেরল বৈঠকে যে সিদ্ধান্ত এবং কলকাতায় যে সিদ্ধান্ত, এটা দুটোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। কথার মানে একটাই, যে যদি সংবিধান খর্ব হয়, সাংবিধানিকভাবে মানুষের যে অধিকারগুলো সেগুলো যদি খর্ব হয়, এবং সাংবিধানিকভাবে মানুষের যে সার্বভৌমতা, এই যে সভারেন্টি, যে অধিকারগুলো সংবিধান দিয়েছে, সেগুলো যদি খর্ব হয়, কেউ যদি লুণ্ঠন করে সেগুলোকে, বা সেগুলো যদি অপহৃত হয়, সেগুলো যদি অপহরণ হয়, যদি হরণ করে নেয়, তখন যে রাষ্ট্রপতি শাসনের যে প্রাবধান আছে, সেটা যেন কেন্দ্র সরকার ব্যবহার করে, এবং ব্যবহার করার যদি সেখানে পরিস্থিতি দেখে, তাহলে এই সংবিধানকে রক্ষা করার জন্যই, গণতন্ত্রকে রক্ষা করার জন্যই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন। এই মর্মে বক্তব্যটা রাখা হয়েছে। হচ্ছে যে এই আরএসএস এর তরফ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলা হয়েছিল এবং ভূয়সী প্রশংসা একটা সময় করা হয়েছিল। এবং আমরা দেখেছি বিগত দিনে যখন এসএসসি স্ক্যাম, বিভিন্ন দুর্নীতি, সরকারের এক একটা দুর্নীতি সামনে আসছে এবং রাজ্যের মন্ত্রীরা, আমলারা রীতিমতন জেলে যাচ্ছে, সেই সময়ও কিন্তু আরএসএস সেইভাবে সমালোচনা করেনি এই তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়। তো কোথাও যেন একটা সমর্থন ছিল, যেহেতু মা দুর্গা বলে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মনে নানা সংশয়, প্রশ্ন জাগে। এবং আরজি করের যে নক্কারজনক ঘটনা, তারপরেও কিন্তু এক মাস চলে যাওয়ার পরও কিন্তু আরএসএস চুপ ছিল এবং সেখানে দাঁড়িয়ে
তারা বলে যে গণতন্ত্রেও এইভাবে খর্ব করা যায় না, কিন্তু মানুষই যদি শ্বেতক্রতা হয় সেই মানুষই কিন্তু আজ পথে নেমেছে তাদের দাবি নিয়ে। তারা চাইছে না এই সরকার, বা নানা রকম তাদের দাবি, তারা সুরক্ষিত নয়, বাংলার মানুষ সুরক্ষিত নয়, সমস্ত কিছু। কি বলবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে কি সংঘের ভূমিকা আরও প্রকট হওয়া উচিত? দেখুন, সংঘের ভূমিকা, সংঘ নিজের কাজ যেভাবে করার পদ্ধতি কার্যপদ্ধতির মধ্যে করেন, সংঘের এরকম মানে প্রকাশ্যে পলিটিক্যাল স্টেটমেন্ট বা কোনো রাজনীতির কোনো বিষয়তে মন্তব্য করা, এটা সংঘের সংস্কারের মধ্যে নেই, বা কার্যপদ্ধতি বা প্রণালীর মধ্যে নেই। না এটা সংঘের কার্যপদ্ধতি, না এটা কার্যপ্রণালী, মানে না এটা আমাদের প্র্যাকটিস, না এটা আমাদের পলিসির মধ্যে আছে। আমাদের বিষয়টা হচ্ছে, সংঘের বিষয় হচ্ছে যে যখন জনগণ বা মানুষের যে স্বর, মানুষ যে কথাটা বলতে চাইছে, দেশবাসী যে কথাটা বলতে চাইছে, তাকে সেটাকে স্থাপিত করা এবং সেই আওয়াজটাকে কণ্ঠ দেওয়া। সেই জন্য এটা মনে হতে পারে যে সংঘ এখানে কোথাও ইনভলভ নেই বা কিছু, সেই অর্থে নেই। সংঘ ইনভলভ থাকে না, সেই অর্থে স্বয়ংসেবকরা ইনভলভ থাকে। আপনারা লক্ষ্য করবেন, এই যে সংঘ ধ্বনির যে ডাকটা দেওয়া হয়েছিল সেটা স্বয়ংসেবকরাই দিয়েছিল। এবং বিভিন্ন জায়গায় যখন এই কি বলে রাত দখলের যেই প্রক্রিয়া যেটা চলছে, এখানে আমরা একদম স্পষ্ট করে পরিষ্কার করে জানি যে 50 ভাগ কেন, কোথাও অনেক জায়গায় 70 ভাগ, 80 ভাগ, 100 ভাগ স্বয়ংসেবকরাই আন্দোলনগুলো করছে এবং শঙ্খধ্বনি আমাদেরই দেওয়া ডাক ছিল। তো এর মধ্যে সরব আছে, স্বয়ংসেবকরা সরব আছে, সাংগঠনিকভাবে প্রচারক, খণ্ড প্রচার, জেলা প্রচার, তাদের যা নির্দেশ দেওয়া বা যেই ব্যবস্থাগুলো করা বা যেরকম ভাবে যা করা, যেটা সংঘ যেটা নীরবে যে কাজগুলো করে, তো নীরবে যে কাজগুলো করা সেটা সংঘ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রাষ্ট্রপতি শাসনকে নিয়ে মন্তব্য, এখানে আরেকটা অঙ্গ, একটা দিক আছে। আপনি দেখবেন, আমাদের একদম পশ্চিমবাংলার একটা দীর্ঘ বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে। আমরা বাংলাদেশে ইতিমধ্যেই দেখেছি একটা বিরাট বড় একটা মানে পরিবর্তন, দুষ্পরিবর্তন, একটা ভয়াবহ পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখছি। ইতিমধ্যেই বর্ডারের উপরে অনেকটা প্রেশার পড়ছে। অনেকে বাংলাদেশ থেকে, অনেক হিন্দুরা, অন্যান্য লোকেরা সবাই ভারতে আসতে চাইছে। পশ্চিমবাংলায় ইতিমধ্যে আমরা দেখেছি যে সিএ, এনআরসি নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছে। তো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সমস্ত জিনিসটা নিয়ে, আর পশ্চিমবঙ্গে যেরকম যে ধরনের আন্দোলনগুলো হয়েছে, সিএ বিরোধী আন্দোলন হয়েছে, এনআরসি বিরোধী আন্দোলন হয়েছে, তারপরে বিভিন্নভাবে সাম্প্রদায়িকতার যে আস্ফালন, যেটা একটা নির্বাচিত সরকার, সে যদি সংবিধান বিরোধী কাজ করে, নির্বাচিত সরকার, এই রাজ্যের পশ্চিমবাংলার নির্বাচিত সরকার, সে শপথ নিয়েছে যে সংবিধানের, সেকুলার সংবিধানের, সেখানে সে দুধেল গাই শব্দ উচ্চারণ করছে, বিভিন্নভাবে সে সংখ্যালঘু তোষণের রক্ষার জন্য কাজগুলো করছে, এবং হিন্দু সম্প্রদায় সেখানে তাদের চাপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে অন্যায় অবিচার হচ্ছে হিন্দুদের সাথে, যেটা সংবিধানে বলা নেই। সংবিধানে সবার জন্য সমান অধিকার বলা আছে, যা অধিকার মুসলমানদের থাকবে, সংখ্যালঘুর থাকবে, সেটা হিন্দুদের থাকবে। কোনো অসুবিধা হয় তার জন্য বিভিন্ন মাইনরিটি কমিশন প্রভৃতি বিভিন্ন জায়গায় করা রয়েছে। কিন্তু এই রাজ্য সরকার প্রত্যেকটা জায়গায় সে ব্যর্থ হচ্ছে, সে প্রশাসনিক ভাবে সে ব্যর্থ হয়েছে, যেটা আমরা সবাই বলছি, আপনিও বলছিলেন যে শিক্ষা দপ্তর সমস্তটাই জেলে চলে গেছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, স্বাস্থ্যের পরিষেবার মধ্যে এত বড় একটা কেলেঙ্কারি, মানে এটা আমার ব্যক্তিগত মত, এটা এমন একটা ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে, যে ক্রিমিনাল অ্যাক্ট মানে খুব পাকাপোক্ত ক্রিমিনাল ব্রেন না থাকলে এরকম ভাবে একটা ক্রাইম করা যায় না। যে ক্রাইমটা এখানে ঘটিত হয়েছে, এটা ক্রাইম অফ প্যাশন নয়, যে তৎক্ষণাৎ কারোর মাথা গরম হয়ে গিয়ে সে কিছু করে ফেললো। আমার ব্যক্তিগত মত, খুব ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে সমস্ত জিনিসটা সাজিয়ে এবং একদম সুন্দর করে, এবং যারা ইনভলভ হয়েছে এর মধ্যে, আমার বিশ্বাস বা তদন্তের মধ্যে বেরোবে অবশ্যই সিবিআই এর, যে সরকারি তন্ত্রের মধ্যে দিয়ে, পুলিশদের মধ্যে দিয়ে লোকজন এর মধ্যে ইনভলভ হয়ে এই পুরো জিনিসটাকে, এই ক্রাইমটাকে সংগঠিত করেছে। আর যার জন্য এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে যেখানে ক্রাইম হলো সেখানেই পোস্টমর্টম হলো, সচরাচর সেটা হয় না। একদম সুপ্রিম কোর্ট এটা নিয়ে সরাসরি বলেছেন যে কি করে ছটার পর এটা সম্ভব, এবং পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের তরফেও তাদের অবজারভেশন, যে আমার মানে চিফ জাস্টিস তিনি নিজেও বলছেন যে আমার কর্মজীবনে আমি এইরকম ঘটনা বা এইরকম পুলিশের ভূমিকা, যে কখন এফআইআর করা হচ্ছে তার টাইম, মানে এবং তড়িঘড়ি করে বডি পুড়িয়ে দেওয়া,
আর যেখানে সিন অফ ক্রাইমটাকে পুরোপুরি সিন অফ ক্রাইমের অর্থাৎ যেটা বন্ধু বান্ধব যারা আছে, যারা এই ফরেন্সিকে আছে, সিন অফ ক্রাইম হচ্ছে যেখান থেকে ক্রিমিনাল বা অভিযুক্ত যেখান থেকে ঢুকলো আর যেই পয়েন্ট থেকে অভিযুক্ত বেরিয়ে যায়, সমস্তটাই সিন অফ ক্রাইম। শুধু যেখানে মার্ডার হয়েছে বা যেখানে রেপ হয়েছে শুধু সেটা নয়, তার এন্ট্রি এবং এক্সিট সমস্তটাই সিন অফ ক্রাইম। অর্থাৎ আরজি করের ওই সমস্ত ওই তলাটা, ওই আশেপাশে সবগুলো ঘর, যেই ঘর দিয়ে এরা ঢুকেছিল আর যেই ঘর দিয়ে বেরোলো, সমস্তটাই সিন অফ ক্রাইম হবে। আর অদ্ভুতভাবে আমরা দেখছি তারা 1 না 2 দিন পর সমস্তটাই ভাঙচুর করে দেওয়া হলো এবং বডি পুড়িয়ে ফেলা হলো। কোনো রকম ভিসেরা যেটা হয়, ভিসেরা রাখা প্রিজার্ভ করা হয়নি। মানে যারা এটা করেছে তারা আগের থেকে প্রত্যেকটা স্টেপগুলো জানতো, যে ফরেন্সিকের স্টেপগুলো কি, তদন্তের স্টেপগুলো কি, পোস্টমর্টম। তার মানে অভিজ্ঞ ব্যক্তিরা এই কাজটা করেছে। আর অভিজ্ঞ ব্যক্তি কারা? পুলিশি প্রশাসনের মধ্যে যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা এই সব ইনভেস্টিগেশন করে থাকে, যারা এই তদন্তগুলো করে থাকে, তাদের মধ্যে থেকে লোকেরা এটা সংগঠিত করেছে। কারণ তারা হলে এত নিখুঁত প্ল্যানিং করতে পারে না কোনো একটা ক্রাইমের। শেষ একটা প্রশ্নে যাব, তাহলে কি কোথাও 10 দিন আগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের যে একটা মেসেজ ছিল এবং সম্প্রতি কলকাতাতে যে বৈঠক হয় সেই বৈঠকের পরের যে মেসেজ হলো, এই যে জনতাই শেষ কথা বা জনগণই শেষ কথা, তাদেরকে সিকিউর করতে হবে বা তাদের বিশ্বাসটাকে রক্ষা করতে হবে, তাদের আত্মসম্মান রক্ষা করতে হবে, আর এই প্রসেসের মধ্যে সংবিধানকে রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা, সবই। এবার বিষয়টা হচ্ছে, তাহলে কোথাও কি এখন মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছে, এটা কিন্তু রাজ্যের সমস্যা নয়, এটা দেশ ছেড়ে এখন বিদেশ অবধি পৌঁছে গেছে। অবশ্যই, কারণ গত 10 দিনে কেরলের যে সর্বদলীয় বা কি বলে সমন্বয় বৈঠক যেটা ছিল কেরলের, আর এখন উনি যে বৈঠকগুলো করলেন কলকাতায়, এই দুটোর মধ্যে যে দিনগুলির ব্যবধান আছে, এই ব্যবধানের মধ্যে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটেছে। হ্যাঁ, তাহলে এখানেই প্রশ্ন, মানুষের ওই জনরোষ বা ক্ষোভের জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো সংঘ ভাবছে যে কোথাও একটা যদি মানে দিল্লি চায় তাহলে রাষ্ট্রপতি লাগু করা যেতে পারে, তাহলে কি কিছুটা নিশ্চিন্তের জায়গায়? একদমই, অবশ্যই। কিন্তু এখানে যে প্রসেসগুলো তো সবগুলো কমপ্লিট করতে হবে। প্রসেসগুলো কমপ্লিট করার মধ্যে হচ্ছে সিবিআই একটা জোরালো রিপোর্ট যেখান থেকে যেতে হবে। কেন সিবিআই রিপোর্ট বা সিবিআই যেটা খুঁজে পাবে, যেখানে আমরা সবাই যে অ্যালিগেশনটা করছি, যেখানে পাকা মাত্রা ইনভলভ রয়েছে, এখানে এক্সপার্টরা করেছে ইত্যাদি ইত্যাদি, শুধু তথ্য লোপাট বা কি বলে এভিডেন্স লোপাটের বিষয় নয়, ক্রাইমটা সংগঠিতই তারা করেছে যারা পরে তথ্যগুলোকে লোপাট করেছে। তথ্য লোপাট পার্ট অফ দ্য ক্রাইম ছিল। এটা নয় যে অনেক সময় আমরা মনে করতে পারি যে আমার ছেলে বা মেয়ে বা কোনো বা পরিবার, অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে একটা ক্রাইম অফ প্যাশন হয়ে যায়। সব ভালো চলছিল, হঠাৎ করে ঝগড়া হলো, ঝগড়াঝাটি হয়ে কেউ কাউকে বেড়ে দিল, তারপরে চিন্তা ভাবনা শুরু হয়, আচ্ছা ভাই এটা কি করে এটাকে চাপা দেওয়া যায়, কাকে কি বোঝানো যায়। ক্রাইমটা আলাদা আর তার সাপ্রেশনটা আলাদা। অনেক জায়গায় এরকম হয়, অনেক ক্ষেত্রে হয়। কিন্তু এখানে আমাদের অ্যালিগেশন এবং পশ্চিমবাংলার জনসাধারণের এটাই অ্যালিগেশন যে এখানে ক্রাইম আর সাপ্রেশন অফ ফ্যাক্ট একটাই বৃত্তের মধ্যে রয়েছে। ওটা একটাই সার্কেল। ক্রাইম আর তারপরে এভিডেন্সটাকে লোপাট করা, এই সমস্তটা আগের থেকেই ভেবে নেওয়া হয়েছিল। এটা হয়নি যে ক্রাইমটা কোনো মাথা গরম হয়ে কোনো একটা হিট অফ দ্য মোমেন্ট একটা ক্রাইম হয়ে গেছে বা ভুল করে একটা কিছু হয়ে গেছে, এবার তারপরে সেটাকে মেকআপ দেওয়ার জন্য স্টেপ নিচ্ছে না। যেরকম পাকা মাথা এখানে কাজ করেছে, সেখান থেকে এটাই প্রমাণ হচ্ছে যে তথ্য লোপাটটাও পার্ট ছিল ক্রাইমের। আগের থেকেই ভেবে রাখা হয়েছিল যে কিরকম ভাবে তথ্যগুলো লোপাট করা হবে বা মিসরিপ্রেজেন্টেশন করা হবে, ভুল তথ্যগুলো সাজিয়ে রাখা হবে, কিরকম ভাবে যেটা হয়ে থাকে। মানে পুরোটাই ভেবে করা হয়েছিল কাজটা। যেরকম ক্রাইমটাকে অর্গানাইজ করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল, এভিডেন্সগুলোকে লোপাট করা, সেটাকে বিকৃত করা, তার পুরো ইনভেস্টিগেশনটাকে তাকে নষ্ট করে দেওয়া, এই সমস্তটাই আগের থেকে প্ল্যান করা ছিল।